মানে মনে পড়লো যেটা যে আমরা যদি ভালোভাবে এটা জানতে পারি যে আমরা হোমিওপ্যাথিটা বাস্তবে কেন শিখবো, হোমিওপ্যাথির প্রয়োজনীয়তাটা কি। আমরা যেখানে ভর্তি হলাম, সেই বিএইচএমএস বলুন আর যে কোনো জায়গায় ভর্তি হলাম, সেখানে তো আমাদের শেখানোই হচ্ছে এই মিশ্রব্যাধি। এই মাদার টিচার স্টুডেন্ট আছে, তারা তো বাস্তবে জানতে পারছে না যে আমরা আসলে কোন পদ্ধতিতে যাচ্ছি। তার কারণ আমি দিন তিনেক আগে এক বিএইচএমএস পাস করা এমডি এক ডাক্তার, মহিলা ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছিল। তা তিনি আমাকে যে বিষয়টা বললেন, তিনি বলছেন যে আমরা এখনো পর্যন্ত এই মাদার টিনচার কিংবা পেটেন্ট ঔষধ দিয়ে আমরা খুব ভালো রোগী দেখে যাচ্ছি। তা আমি তাকে অনেক কথা বলেছি যে এটা কি করে সম্ভব। আমি তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা হোমিওপ্যাথি বাস্তবে শিখবো কেন, কি আছে হোমিওপ্যাথির মধ্যে। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু, হ্যাঁ হ্যাঁ বলুন আপনি, তারপরে আমি বলছি। হ্যাঁ বলুন। না না আমি এবারে সেই জায়গাতে স্যার, তা আমি তাকে বলেছিলাম যে আমরা হোমিওপ্যাথি বাস্তব জিনিসটা আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। তার কারণ হচ্ছে আজকের পৃথিবীতে 55% মানুষ এলোপ্যাথির উপরে ভরসা করে, 30% মানুষ হোমিওপ্যাথির উপর, বাকি 15% মানুষ বাকি দুটো প্যাথির উপর ভরসা করে। এক হচ্ছে বায়োকেমিক, এক হচ্ছে আয়ুর্বেদিক। তো যে হোমিওপ্যাথির মান আজকের কমে যাচ্ছে, এটা আমাদের মতো চিকিৎসকের জন্য। তার কারণ হচ্ছে না, আমরা যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করব, আমরা বাস্তব হোমিওপ্যাথির রহস্যটা কেউ জানি না। এই যে ওয়ান ড্রপস আপনি একটু আগে বললেন, যে ওয়ান মেডিসিন ওয়ান ড্রপস, এই বাস্তবটা আপনি বলুন যে যারা আজকের বিএইচএমএস পাস করেছে বা এমডি করে বসে আছে বা অন্যান্য ডিগ্রি নিয়েছে, তারা কতজন ওয়ান মেডিসিনে থাকে? হাজারে। এই যে একটা বিষয় আপনি যেটা বলছেন কতজন থাকে, আমি তার একটা আনুমানিক অঙ্ক কষে বলছি, হাজারে একজনের বেশি হয় না। হাজারে মানে শততে না, হাজারে। হ্যাঁ, আমি আপনার একটু ডিস্টার্ব করছি, আমি একটু বলিনি। আমরা এর আগে, না না বলুন বলুন, আপনি হ্যাঁ, না বললে শিখবো কোত্থেকে আমরা, আমরা আপনি বলুন। এর আগেও আলোচনা করেছি যে কয়েকটা উদাহরণ দিয়েছি আমার পরিচিত কিছু আত্মীয় স্বজনের মধ্যে। তারা সেই সময় ওই মানে আমাদের ডিগ্রিটা তো টাইম টু টাইম ভেরি করেছে। আমাদের সময় ছিল ডিএমএস, পরবর্তীকালে হয়েছে বিএসএমএস, তারপরে বোধহয় আরেকবার কি হয়েছিল, তারপরে এখন হয়েছে বিএসএমএস। হ্যাঁ, তা এখন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে পড়ানো হয়েছিল। আমাদের সময় কিন্তু আমাদের আগে যারা পড়াশোনা করেছে তারা একেবারে পিওরলি হোমিওপ্যাথি করেছে, একেবারে নির্ভেজাল ভাবে হোমিওপ্যাথি করেছে। আমাদের সময়ও চেষ্টা হয়েছে যে হোমিওপ্যাথি পিওরলি করা। পরবর্তীকালে যে কোর্সটা হলো বিএসএমএস, এবং বর্তমানে যেটা বিএসএমএস কোর্স যেটা চলছে, সেই কোর্সটা কিন্তু তার প্র্যাকটিক্যাল ক্লাসটা হয় কোথায় জানেন? অ্যালোপ্যাথি হসপিটালে। অ্যালোপ্যাথি হসপিটালে প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়, এবং অনেক ক্লাস ওদের অ্যালোপ্যাথি হসপিটালে হয়। এই প্রসঙ্গে আমি যেটা এর আগেও বলেছি যে ভারতবর্ষে হোমিওপ্যাথি বর্তমান যুগে অনেকে মনে করে আমেরিকাতে ডেভেলপটা বেশি। তা হোমিওপ্যাথি জন্ম হয়েছিল জার্মানে, জার্মান থেকে ডেভেলপ করেছিল ইংল্যান্ডে। আর ইংল্যান্ডে যখন আমাদের পরাধীন ভারতবর্ষ ছিল, সেই সময় ইংরেজরা কলকাতাতে এসে প্রথম হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করে। তা এবার হচ্ছে এই হোমিওপ্যাথি প্র্যাকটিস করার সময় যেটা দেখা গেল যে তখন কিন্তু কোনো স্কুল কলেজ এরকম ছিল না। তারা কি করত, তারা যে ইন্ডিয়ান যারা ছিল, সাহেবদের সঙ্গে যারা একটু ঘনিষ্ঠতা ছিল, তারা করতো কি, তার চেম্বারে গিয়ে কম্পাউন্ডারিং করত। কম্পাউন্ডারিং করে করে সেখান থেকে তারা প্র্যাকটিক্যালি হাতে কলমে হোমিওপ্যাথিটা শিখত। সেইভাবে পরবর্তীকালে যখন মানে কলকাতায় ডেভেলপটা বেশি হলো, তখন তারা কলেজ তৈরি করার প্রয়োজনীয়তা মনে করলো। তা সেই সময়
ডানহাম নাম দিয়ে শিয়ালদা যেটা জিএনডি মেডিকেল কলেজ, সেটার নাম ছিল ডানহাম মেডিকেল কলেজ। আরো কয়েকটা মেডিকেল কলেজ তৈরি হয়। তা তখনকার যে সিস্টেমটা, আগে যে আমাদের সময় যে সিস্টেমটা ছিল, সেখানে কিন্তু এই মিক্সোপ্যাথি কোনো বালাই ছিল না। সেখানে আলাদা আমাদের যে ক্লাস হতো, সেটা ক্রনিক ডিজিজের জন্য আলাদা একটা ক্লাস হতো, ক্রনিক ডিজিজের জন্য আলাদা ক্লাস হতো। আর সেখানে কোনো মাদার টিনচার মিক্সোপ্যাথির কোনো জায়গা ছিল না। তা এবার হচ্ছে যেটা বলছিলাম, যে আমি মূল বক্তব্য যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে জন্ম হলো জার্মানে, ডেভেলপ হলো ইংল্যান্ডে, আর চরম বিকাশ হলো আমেরিকাতে। যত বড় গোটা ওয়ার্ল্ডে যে সমস্ত বড় বড় হোমিওপ্যাথ আছে, তারা যারা নামি দামি বইটই লিখেছে, তারা সবাই কিন্তু আমেরিকা। এবার সেই আমেরিকাতে, আপনি বোধহয় জানেন কিনা, আমেরিকাতে কিন্তু এখন হোমিওপ্যাথি অচল হয়ে গেছে। কেন হয়েছে? ওখানকার যে সিস্টেম, পড়াশোনার যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটার জন্য। সেই সিস্টেমটা ছিল যে 5 বছরের কোর্স, তার প্রথম 3 বছর তাকে পড়তে হবে অ্যালোপ্যাথি মেডিসিন দিয়ে, অ্যালোপ্যাথি সমস্ত কিছু অ্যানাটমি ফিজিওলজির সঙ্গে অ্যালোপ্যাথি মেডিসিনটা পড়ানো হবে। আর শেষে 2 বছরটা ছিল হোমিওপ্যাথি। এবং সেখানকার যে হসপিটালগুলো, সেই হসপিটালগুলোতে 2 রকম চিকিৎসা করা যেত। ধরুন আপনি একটা ডিগ্রি নিয়ে আপনি অ্যালোপ্যাথি হসপিটালে চাকরি করলেন, সেখানে আপনি ইচ্ছে করলে হোমিওপ্যাথি দিতে পারেন, ইচ্ছে করলে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন, সেখানে কোনো বাধা ছিল না। তাই এবার ভাবুন, আমার বলার অবকাশ নেই, বলার কোনো প্রয়োজন নেই, আপনি নিজে বুঝতে পারবেন যখন আপনার হাতে কাছে একটা সহজ পদ্ধতি রয়েছে, অর্থাৎ স্পেসিফিক ওষুধ দিলে রোগ নিরাময় হচ্ছে। আমরা ওটা হ্যানিম্যানের পদ্ধতিতে বা হ্যানিম্যান অর্গানম মেডিসিনের দৃষ্টিতে আমরা কখনোই সেটাকে আইডিয়াল কিউর বলতে পারবো না, কারণ আজ পর্যন্ত কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা আইডিয়াল কিউর হয় না। আইডিয়াল কিউরের একটা ডেফিনেশন আছে, যেটা আমরা পড়েছি বা আমরা আলোচনাও করেছি, র্যাপিড জেন্টাল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। তা সেটা অ্যালোপ্যাথিতে কোনো দিন হয় না। অ্যালোপ্যাথির যেটা হয় সেটা হচ্ছে প্যালিয়েশন, চাপা দেওয়ার চিকিৎসা। আমরা এর আগে একটা চাপা দেওয়ার চিকিৎসা নিয়ে ক্লাস করেছি। তাহলে সেটা অ্যালোপ্যাথির কোনো কালেই, কোনো দেশে, কোনো কালে কিন্তু আইডিয়াল কিউর হয় না অ্যালোপ্যাথি। এবার হচ্ছে আপনি যাদের কথা বলছেন, হোমিওপ্যাথি মিক্সচার, টনিক, পেটেন, এই সমস্ত যারা ব্যবহার করছে, তারাও কিন্তু ওই চাপা দেওয়া চিকিৎসাটা করছে। সেটা যে রিমুভ হচ্ছে, সেটা হচ্ছে প্যালিয়েশন, চাপা দেওয়া চিকিৎসা। এবার যেখানে আপনি সহজ পথ পাবেন, আপনি সহজ পথটা ব্যবহার করবেন না কঠিন পথটা ব্যবহার করবেন। আপনাকে যেটা আমি প্রথমে ক্লাসে বললাম, যে হ্যানিম্যানের পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে আপনাকে সারাদিনে 3 থেকে 4টের বেশি রুগী আপনি দেখতে পারবেন না, তাহলে আপনি পাজল হয়ে যাবেন। কারণ একটা রুগী দেখতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, তাহলে আপনি কটা রুগী দেখবেন? তাই সেক্ষেত্রে যখন আপনার হাতের কাছে সহজ পদ্ধতি আছে, আপনি সহজ পদ্ধতিতে নেবেন। রুগী তো বলছে যে আমার জ্বর ছিল, জ্বর নেই, তারপরে তার সর্বনাশ, মহা সর্বনাশ যাই হোক না কেন, আমার তো কিছু যায় আসে না, আমি তো টাকা পাচ্ছি। তা এই যে যেটা অ্যালোপ্যাথিতে যেটা করে, যেটা আমেরিকাতে যে ঘটনাটা হয়েছে, হয়তো ভবিষ্যতে যেটা হয়েছে, সেটা অন্ধকার হয়ে গেছে। এবং আমাদের দেশে এখন তো আরো মজার ব্যাপারটা হচ্ছে, আগে তো হোমিওপ্যাথি সিস্টেমটা মানে আমাদের যে স্টেটগুলো আছে, সেই বিভিন্ন স্টেটে বিভিন্ন সিলেবাস নিয়ে পড়া হতো। তামিলনাড়ুতে একরকম হতো, ওয়েস্ট বেঙ্গলে একরকম হতো, কর্ণাটকে আরেক রকম হতো। এখন যেটা হয়েছে দিল্লিতে, যেটা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি মেডিসিন যেটা হয়েছে, তার গাইডলাইন অনুযায়ী
ভারতবর্ষের যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটে আলাদা ফ্যাকাল্টি হয়েছে, সে আলাদা ফ্যাকাল্টি, কিন্তু গাইডলাইনটা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল, অর্থাৎ সিলেবাসটা তৈরি করে সেন্ট্রাল কাউন্সিল। এবার কিভাবে পড়ানো হবে, কোন হসপিটালে তারা ট্রেনিং দেবে, ডিসেকশন কোথা থেকে করবে। আমাদের সময় ডিসেকশনটা যেটা হতো সেটা পাতিপুকুরে, অষ্টাঙ্গ আয়ুর্বেদিক কলেজ যেটা, তা পাতিপুকুরে আমাদের ডিসেকশনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখন কিন্তু ডিসেকশন যেটা হয় অ্যালোপ্যাথি হসপিটালগুলোতে ডিসেকশনটা হয়, তা সেখানে কিন্তু আপনার ঝোঁকটা অ্যালোপ্যাথি বা মিক্সোপ্যাথির দিকে যাবে। কিন্তু আমি আপনাকে একটা মানে ইয়ে করছি, মানে ইনফরমেশন দিচ্ছি, আমরা যখন হোমিওপ্যাথি কলেজে পড়তাম আমাদের কিন্তু অ্যালাইড সাবজেক্টগুলো পড়াতো অ্যালোপ্যাথ ডাক্তার, অ্যানাটমি, ফিজিওলজি, সমস্ত অ্যালাইড সাবজেক্টগুলো অ্যালোপ্যাথ ডাক্তার পড়াতো। এবং সেই সময় আমাদের পড়াশোনার সময় আমরা দেখেছি তাদের ওই অ্যালোপ্যাথ ডাক্তারদের আত্মীয় স্বজন বা ব্যক্তিগতভাবে তার নিজের কোনো সমস্যা হলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে, মানে আমাদের প্রফেসরদের কাছে কিন্তু তারা চিকিৎসা করত, তারা কখনোই কিন্তু অ্যালোপ্যাথি করতেন। এটা আমার বাস্তবে চোখে দেখা। তাহলে অ্যালোপ্যাথির যে হার্মফুল ট্রিটমেন্ট সেটা কিন্তু তারা বলতো, যারা অ্যালোপ্যাথি বড় বড় সার্জন ছিল। আমাদের যে প্রফেসররা ছিল তারা কিন্তু বিশাল বড় বড় সার্জন ছিল, তারা কিন্তু নিজেদের চিকিৎসাটা কিন্তু অ্যালোপ্যাথি করতো না, তারা কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে করতো। তা আমি যেটা বলছিলাম, এর আগেও বলেছি, এখনো বলছি, যে গভর্নমেন্ট কিছু হোমিওপ্যাথির জন্য কিছু সুযোগ সুবিধা দিয়েছে, চাকরি বাকরি এই সমস্ত দিয়েছে, কিন্তু হোমিওপ্যাথি কিন্তু সর্বনাশের পথে এগোচ্ছে। অর্থাৎ মিশ্রপ্যাথি এত বেড়ে গেছে, মিশ্রপ্যাথি এতটা বেড়ে গেছে, যাকে আমরা চোরাপ্যাথি বলি, সেই চোরাপ্যাথি বিশেষ করে অর্থ লোলুপ। আমরা আমাদের যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে এতটা অর্থ লোলুপ, তারা জেনে দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী হচ্ছে তারা অজ্ঞ, অর্থাৎ তাদের সেই মগজ নেই, হোমিওপ্যাথি আয়ত্ত করার মতো ব্রেন নেই, বাধ্য হয়ে তারা চোরাপ্যাথি করে। আর একটা শ্রেণী আছে তারা জানে যে হোমিওপ্যাথি হচ্ছে উৎকৃষ্ট মানের চিকিৎসা পদ্ধতি, আমি কেন ওইটা করতে যাব, কেন এত পরিশ্রম করব। আমি একটা রুগী দেখতে, পিওরলি হোমিওপ্যাথি চিকিৎসা করতে একটা রুগী দেখতে আমার 2 ঘন্টার সময় লাগবে, তা 2 ঘন্টাতে আমি কয়েক হাজার টাকা রোজগার করব, আমি ওই চোরাপ্যাথিটা যদি করি। তাহলে অর্থ লোলুপ হচ্ছে এর কারণ। আর আমাদের সিস্টেমটা বর্তমানে, আমাদের সময় ছিল না, এখন যে সিস্টেমটা, একাডেমিক যে সিস্টেমটা চালু রয়েছে সেটাও একটা কারণ। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা দেখছে যে যেহেতু এতে রোজগারটা বেশি হয়, সুতরাং তারা মিশ্রপ্যাথিটাই করবে। আর একটা কারণ যেটা হচ্ছে, এই যে সিস্টেমগুলো যেটা চলছে তার মধ্যে একটা বাণিজ্যিক প্রভাব আছে। আপনারা জানেন হ্যানিম্যানকে মেরে ফেলার একটা চক্রান্ত হয়েছিল। কেন মেরে ফেলার চক্রান্ত হয়েছিল? মেরে ফেলার চক্রান্তটা হয়েছিল যে হোমিওপ্যাথি এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি, এটা যদি ডেভেলপ করে তাহলে অ্যালোপ্যাথির বাজারটা নষ্ট হয়ে যাবে। অ্যালোপ্যাথির বাজারটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে অ্যালোপ্যাথিক ব্যবসায়ীরা, অ্যালোপ্যাথিক ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচাররা, যারা চক্রান্ত করে হ্যানিম্যানকে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল। আপনারা জানেন যে স্যামুয়েল হ্যানিম্যান পালিয়ে চলে গিয়েছিলেন প্রাণ রক্ষার জন্য ইংল্যান্ডে। তা আরেকটা ঘটনা যেটা জানেন, আমি আলোচনাও করেছি, কনস্ট্যান্ট হেরিংকে মেরে ফেলার চক্রান্তটা হয়নি। আমেরিকার লোকরা আরো বেশি বুদ্ধিমান, আরো বেশি ইন্টেলিজেন্ট,
তারা বলল যে একটা মানুষকে মেরে ফেললে তার থিওরিকে মেরে ফেলা যায় না, আমরা চাই সারা ওয়ার্ল্ড থেকে, পৃথিবী থেকে হোমিওপ্যাথিকে উৎখাত করতে। তা হোমিওপ্যাথিকে উৎখাত করতে গেলে কি করতে হবে? কারণ সেখানেও কিন্তু একটা বাণিজ্যিক ব্যাপার ছিল। অ্যালোপ্যাথি ম্যানুফ্যাকচাররা, অ্যালোপ্যাথি ডিস্ট্রিবিউটাররা, অ্যালোপ্যাথি চিকিৎসকরা তারা ঠিক করলেন যে হোমিওপ্যাথি হ্যানিম্যানকে মেরে ফেললে হবে না। হোমিওপ্যাথি যে বোগাস, এই বোগাসটা প্রমাণ করতে হবে। এই বোগাসটা প্রমাণ করতে গেলে কি করতে হবে? আপনি তো নিশ্চয়ই জানেন যে মডার্ন সায়েন্সে যেটা জানা যায় যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপে সূক্ষ্ম জিনিস দেখা যায়, তার চেয়েও অনেক হাজার গুণ সূক্ষ্ম জিনিসকে ইলেকট্রো মাইক্রোস্কোপে দেখা যায়। তা আপনার হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু ইলেকট্রো মাইক্রোস্কোপও কিন্তু দেখা যায় না। তাহলে যার বস্তুর অস্তিত্ব নাই সেটা বোগাস। তাহলে হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি হচ্ছে জল ভরা শিশিতে জল ভরা। হোমিওপ্যাথি ওষুধ আর কিছু না, যেহেতু তার মধ্যে ঔষধের অস্তিত্ব ইলেকট্রো মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না। সেটা কোন পোটেন্সি পর্যন্ত? 30 পোটেন্সি পর্যন্ত ইলেকট্রো মাইক্রোস্কোপে পাওয়া যায়, কিন্তু 30 পোটেন্সির পরে কিন্তু ইলেকট্রো মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না। তাহলে যেটা খুঁজে পাওয়া যায় না, যাকে দেখা যায় না, সেটা বোগাস। তা এখন ঘটনাটা হচ্ছে আমাদের দেশে যারা আছে ব্যবসায়িকরা, অ্যালোপ্যাথিদের কথা বলছি না, হোমিওপ্যাথিক যারা ব্যবসায়ী, যারা ম্যানুফ্যাকচারার, সেই ম্যানুফ্যাকচাররা চাইছে অধিক মুনাফা করতে। অধিক মুনাফা করার জন্য তারা যেটা করছে সেটা হচ্ছে তারা পেটেন্ট ওষুধ তৈরি করছে, বিভিন্ন কম্বিনেশন ওষুধ তৈরি করছে। আবার জার্মান থেকে একটা ওষুধ আছে, তার ওই যে R1, R2, R3 এই সমস্ত নাম্বারিং করা আছে। এই সমস্ত থাকার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা তাদের যে মুনাফার জন্য তারা কি করছে, হোমিওপ্যাথিক ডাক্তারদের ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করছে যে তোমরা ওই সমস্ত পুরনো পদ্ধতি ছেড়ে দাও, স্পেসিফিক ওষুধ ব্যবহার করো, তুরন্ত কাজ পাবে, আর তোমার প্রফিট বেশি হবে। যেরকম 30%, আমি যতদূর জানি খুব সম্ভবত 60% পর্যন্ত কমিশন দেয়। তাই 60% 100 টাকার ওষুধ বিক্রি করে আপনি 60 টাকা পাবেন, আর একটা পুড়িয়া বিক্রি করে আপনি ক টাকা পাবেন। তাহলে এই অর্থ লোলুপ যারা, তারা এই ন্যাচুরোপ্যাথিগুলো করে, তারা অর্গাননকে মানছে না। আমাদের অর্গানন মেডিসিনের প্রথম সূত্রে কি বলা হয়েছে? মিশন অফ দ্য ফিজিশিয়ান। এখানে লক্ষ্য করবেন মিশন অফ দ্য ফিজিশিয়ান, সেখানে হোমিওপ্যাথ ফিজিশিয়ান বলেনি, মিশন অফ দ্য ফিজিশিয়ান। অর্থাৎ পৃথিবীর যত ধরনের চিকিৎসক আছে তাদের উদ্দেশ্যটা কি? The physician high and only mission is to restore the sick to cure. চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোগ নিরাময় করা। রোগ নিরাময় করা হচ্ছে চিকিৎসকের একমাত্র কর্তব্য। তা এইটা যদি হয়, সেখানে হ্যানিম্যান কিন্তু বলেনি তার বিনিময়ে তুমি রোজগার করো। হ্যাঁ, রোজগার, আমার পেট আছে, পেটের জ্বালা আছে, পেটের জ্বালার জন্য তো আমার একটা কিছু করতেই হবে, রোজগার তো করতে হবে। তা রোজগার এইভাবে অসৎ পথে রোজগার করতে বলেনি হ্যানিম্যান। এখনকার যারা অ্যালোপ্যাথ বলেন, হোমিওপ্যাথ বলেন, তাদের কিন্তু অনলি মিশন হচ্ছে হাউ আর্ন টু মানি, কিভাবে অর্থ রোজগার করা যায়। এটা হচ্ছে, আমি বিশেষ কোনো প্যাথির কথা বলছি না, সমস্ত প্যাথি চিকিৎসকদের একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে হাউ আর্ন টু মানি, কি করে সে সৎ পথে হোক অসৎ পথে হোক, যে কোনো পথে আমাকে বড় লোক হতে হবে। এইটা হচ্ছে তাদের একটা মিশন হয়ে গেছে, যার ফলে অ্যালোপ্যাথি ডাক্তাররা কিডনি বিক্রি করছে, যার ফলে হোমিওপ্যাথি ডাক্তাররা পেটেন্ট ব্যবহার করছে। তা জেনে রাখা ভালো, আমার প্র্যাকটিস লাইফ প্রায় 55 বছর। সেই 55 বছরের মধ্যে আমি একটা দিনের জন্য, এক সেকেন্ডের জন্য কোনো পেটেন্ট, কোনো মানে কম্বিনেশন ওষুধ ব্যবহার করি। আমি, যারা আমার চিকিৎসা সম্বন্ধে জানে তারা প্রত্যেকে জানে যে আমি একটি মাত্র ওষুধ দিই, সিঙ্গেল
মেডিসিন সিঙ্গেল ডোজ। তা এবার হচ্ছে এখানেও তো একটা বিষয় আছে, সিঙ্গেল ডোজ দিয়ে দুটো পুড়িয়া দিয়ে আপনি কয় টাকা নেবেন, তাহলে সেখানে আপনাকে ফাইটন দিতে হবে, প্লাসিবো দিতে হবে। তা প্লাসিবোটা কিন্তু হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ নয়। তাহলে আপনি প্লাসিবোটা দিতে পারেন, ফাইটন দিতে পারেন, কিন্তু আপনি কম্বিনেশন ওষুধ দিতে পারেন না। আপনি যার কথা বললেন এরকম হাজার হাজার আছে। আমার বললাম না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন আছে, তারা তো হোমিওপ্যাথি ছেড়েই দিয়েছে, টোটালি অ্যালোপ্যাথি করে, টোটাল। আবার আমার বাড়ির পাশে একজন বিএমএস ডাক্তার ছিল, তিনি কিন্তু ওই হোমিওপ্যাথিক যে সুগার অফ মিল্কের সঙ্গে অ্যালোপ্যাথিক ট্যাবলেট পুরো করে দিয়েছে। আচ্ছা, নারায়ণবাবু কিছু বলবেন? না বলুন। হ্যাঁ স্যার, বলা বলতে আমি যেটা মূলত বলতে চেয়েছিলাম, যেটা হচ্ছে যে আমরা হোমিওপ্যাথিটা কেন শিখব। এই হোমিওপ্যাথির মধ্যে দেখুন, আমাদের শরীরে কয়েক লক্ষ সেল দিয়ে আমাদের এই শরীরটা গঠন হয়েছে। আমাদের এই শরীরের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস আছে। তাহলে কতগুলো জীবনী শক্তির দ্বারা আমাদের এই শরীর গঠন হয়েছে, যার ফলে আজকের যখন আপনি এই যে হোমিওপ্যাথির কথাটা কেন বললাম, যে কেন হোমিওপ্যাথি শিখ, হোমিওপ্যাথি এমন একটা সূক্ষ্ম চিকিৎসা ব্যবস্থা। আমি আজকের এলোপ্যাথি করতাম, এলোপ্যাথির থেকে সরে এসে আজকের হোমিওপ্যাথিতে ঢুকেছি একটাই কারণ, কেননা সারাদিন যখন এলোপ্যাথি মেডিসিন আমি লোককে দিতাম, বলতাম সেরে যাবে, কিন্তু কোনোদিন যে সারবে না এটা আমিও জানতাম, আর যাকে দিচ্ছি সে কিন্তু জানতাম। দিয়ে দেখলাম কিছু কিছু মানুষের এমন কিছু কিছু জটিল রোগ চলে আসছে, যেটা পরে বুঝতে পারলাম যে আমার দ্বারা সৃষ্টি হচ্ছে। আজকের যে হোমিওপ্যাথির কথা কেন বলছি, যে হোমিওপ্যাথিটা কেন শিখবো, হোমিওপ্যাথিতে কেন আসবো, যারা নতুন যারা এসছে তারা এই হোমিওপ্যাথির যে সূক্ষ্ম চিকিৎসা পদ্ধতি, মেকানিজমটা যদি সবাই জানা থাকে, তাহলে তারা নিশ্চয়ই হোমিওপ্যাথিতে অবশ্যই পা বাড়াবে। না, জানা, হোমিওপ্যাথির একটু ডিস্টার্ব করছি, জানা সত্য কিন্তু পা বাড়া, জানা সত্য। যেটা আমি প্রথমে বললাম যে আমি ওই 45 বছর আগে একটা বায়োকেমিক কলেজ করেছিলাম, সেখানে হোমিওপ্যাথি পড়ানো হতো। আমি নিজে অর্গানন পড়াতাম, মেটেরিয়া মেডিকা পড়াতাম। তা সেখানে কিন্তু আমি বারবার বলেছি যে কথাগুলো, যে হোমিওপ্যাথি কখনো স্পেসিফিক ওষুধ হয় না। ধরুন 45 বছর আগে যে কলেজটা করেছিলাম, তাদের প্র্যাকটিস লাইফটা 40 বছর হয়েছে। তা 40 বছর ধরে তারা প্র্যাকটিস করছে, আমার সঙ্গে যোগাযোগটাও রাখে, কিন্তু এখনো তারা এই 40 বছরের মধ্যে কিন্তু তারা হোমিওপ্যাথি শিখতে পারেনি। 40 বছরের মধ্যে এটা আপনি যে কথা বলেছেন এটা সত্য, এটা অসত্য কিছু নেই, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে যারা এই সূক্ষ্ম মেডিসিনের সম্পর্কে যারা এখনো পর্যন্ত অনভিজ্ঞ আছে, সূক্ষ্ম মেডিসিন এই কারণে বললাম যে আমাদের শরীরে যেমন লক্ষ লক্ষ কোষ আছে, কোষের মধ্যে যেমন নিউক্লিয়াসের আছে, নিউক্লিয়াস মানে আমাদের যে জীবনী শক্তি একসঙ্গে জড়ো হয়ে আমাদের যে দেহ গঠন হয়েছে, এই যে দেহের যে রাজা যাকে আমরা আত্মা বলছি, ঠিক হোমিওপ্যাথির সেই রকম এই মাদার ঔষধ, কত গাছের পাতাকে থেতা করে সেখানে যে রস বের করানো হয়েছে, তার থেকে পটেন্টাইজেশন করানো হয়েছে, তারপরে তাকে ডাইলিউশনের মাধ্যমে যে মেডিসিন তৈরি করা, যে সেখানে কোনো ঔষধ থাকে না, কিন্তু কেমিস্ট্রির নিয়ম অনুসারে আমরা যখন তাকে ভাঙতে ভাঙতে যখন অ্যাটমে পরিণত হয়ে যাচ্ছি, সেই যে সূক্ষ্ম মেডিসিন আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম কোষের নিউক্লিয়াসে রক্ষা করার জন্য তারা প্রস্তুত। কিন্তু আমরা যখন এই যে হেনিম্যান সাহেবের যে পদ্ধতি, যেমন হচ্ছে শরিক, সাইকোটিক, সিফিলিটিক যে মায়াজম, এর ভিত্তিতে যদি দেখা যায়, আমরা ধরুন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কারণ না তিনি যে পদ্ধতি কয়েকটা ভাগ করে গেছেন, সেখানে সেই সময়ের বাজারে তো কোনো প্যাথোলজি ছিল না, তা তিনি এই তিনটেকে ভাগ করে বুঝিয়েছিলেন প্যাথোলজির সম্পর্কে। তো এই যে প্যাথোলজির সম্পর্কে যে ভাগটা তিনি দেখিয়েছেন, এক্ষেত্রে এই সূক্ষ্ম মাত্রার ঔষধ প্রয়োগ করার ফলে কি হয় না, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কোথায় হয় না, একটা কোষে হয়। একটা কোষে হয়ে গিয়ে কোষটাকে যখন তার নিউক্লিয়াসটাকে বাইরে যখন প্রথমে দেখা যাচ্ছে, তখন আমরা তাকে শরিক মায়াজম বলছি, কেননা মনের বিকৃতি হচ্ছে। আমি ডিপে আর যাচ্ছি না। এরপরে যখন আমরা এই মাদার ঔষধ ব্যবহার করলাম, কি পেটেন্ট ঔষধ ব্যবহার করলাম, করার পরে সে ধাক্কা পেয়ে সে নিউক্লিয়াসের গায়ে চলে গেল। সেই নিউক্লিয়াসের গায়ে যখন গেল, তখন আমরা আবার সেই এই পেটেন্ট আর বায়োকেমিকের ফলে ঘা খেতে গিয়ে সে নিউক্লিয়াসটাকে জব্দ করলো,
নিউক্লিয়াসটা দুর্বল হয়ে গেল, খেয়ে ফেললো, সেখানে শূন্য স্থান হয়ে গেল, শূন্য হয়ে গেল যে যা স্থানটা, সেটাকে আমরা বলছি কি না, স্বাভাবিক কথাতে বলছি যে মনে পড়ছে না এই সময়, তা এই যে শূন্য জায়গাটা যেটাকে চলে এসছে, তা সেখানে আমাদের হোমিওপ্যাথির একটা মেডিসিন আছে সেলিনিয়াম, এলোপ্যাথিতেও ঠিক আছে সেলিনিয়াম। কেননা সেলিনিয়ামকে বলা হচ্ছে যে বর্তমান যে জায়গাটা গ্যাপ হয়ে গেছে এটাকে পূরণ করতে সেলিনিয়াম অনেকটা সহযোগিতা করে, অনেকটা। এর একটা কারণ আছে যে মেডিসিনটা যেভাবে কাজ করে সেখানে সে কোষটাকে আবার নতুন করে সজীব করে তুলতে পারে এবং সেখান থেকে সে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। হোমিওপ্যাথির সূক্ষ্ম মেডিসিনের কাজ হচ্ছে যে কোষে ইনফেক্টিভ হয়েছে সেই কোষটাকে সচেতন করে তোলা, তার শক্তিশালী করে তোলা এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, জার্মের বিরুদ্ধে লড়তে সহযোগিতা করা। তাহলে আমরা যদি সেই জায়গাতে সেই পেটেন্ট ঔষধ ব্যবহার করি, মাদার টিনচার ব্যবহার করি কিংবা লো পোটেন্সিয়াল মেডিসিন ব্যবহার করি, তাহলে আপনি একটা ভাবুন, একটা গরু আপনাকে তেড়ে এলো মারার জন্য, তা আপনি তাকে এক ঘা দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলেন, পরবর্তীতে সে যখন আপনার দিকে তেড়ে আসছে নিশ্চয়ই আসতে আসবেন আগের থেকে 10 গুণ বেশি গতিতে আসবে, আগের চেয়ে বেশি জোরে আসবে। তাহলে সেই জায়গাতে আপনি যদি সে বারবার একই মেডিসিন ব্যবহার করতে থাকেন, আপনি যদি পোটেন্টাইজেশনের নিয়মে না যান সেই মাদার, এবং আপনি যদি এই লো পোটেন্সি ধরে রাখেন, তাহলে কি হচ্ছে না ডিপের দিকে যাচ্ছে, রোগের জীবাণুটা পরপর আমাদের নিউক্লিয়াসটাকে আক্রমণ করছে, করার পরে সেই জায়গাটা আমাদের কি হচ্ছে না, সেই কোষটা দুর্বল হয়ে যাচ্ছে, একটা কোষ আর একটা কোষকে খেয়ে ফেলছে কিংবা সেখানে পিউটিফেকশন শুরু হচ্ছে। আজকের যে জায়গাতে দেখুন এত সূক্ষ্ম মেডিসিন থাকা সত্ত্বেও